আচ্ছা মিষ্টি, তুমি তো রায়ের বন্ধুর মতো, বলো। বন্ধুর মতো ঠিক না, বড় দিদির মতো। ওর দাদা ভাইয়ের চেয়ে বেশি কথা ও শেয়ার করে আমার কাছে। বেশ, তাহলে তো তুমি ওর অনেক মনের কথা জানো, যেগুলো আমাকে বলতে পারে না। আমাকে একটা কথা বলতো, রাই আর অনির্বাণের মধ্যে এখন সব ঠিক আছে না? হ্যাঁ মা, ওরা ভালো আছে, আনন্দে আছে। বহুদিন ধরে বহু কষ্ট সহ্য করেছে রাইটা, আর অনির্বাণও নিজের মতো করে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু এত কিছুর পরেও যখন ওরা আবার এক হয়েছে, তখন আমার মনে হয় না যে ওরা অযাচিতভাবে কাউকে আর ঢুকতে দেবে ওদের মধ্যে। এ ব্যাপারে দুজনে বদ্ধপরিকর বলতে পারেন। কাউকে আসতে না দিলে তো হবে না বৌমনি। আমাকে যেমন করেই হোক ওদের মাঝে ঢুকে ওদের সর্বনাশ করতেই হবে, নইলে আমি যে মরেও শান্তি পাবো না। তুমি যা বললে মিষ্টি, সেটা শুনে মনে বড় শান্তি পেলাম গো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। তুমি দেখো, রাই আর অনির্বাণের জীবনে যেন আর নতুন করে কোনো সমস্যা না আসে। এক জীবনে যা সহ্য করলো মেয়েটা, মাঝে মাঝে মনে হয় গল্প শুনছি। মা, তুমি কিন্তু আসল প্রসঙ্গ থেকে সরে গেলে। কি না মানে, কথা হচ্ছিল দিদিভাইকে দেখাশুনো নিয়ে। তাই এই অবস্থায় দিদিভাইয়ের দেখাশুনো কে করবে, সেটা কি কিছু ঠিক করলে? সেটাই তো বুঝতে পারছি না কি হবে। রাই তো বলছে অনির্বাণ আছে, অনির্বাণ করবে। অনির্বাণের তো অফিস আছে, দীর্ঘদিন অনির্বাণের অফিস কামাই করে বাড়িতে বসে থাকা, সেটা কি সম্ভব? মা, আমি যদি দিদিভাইয়ের বাড়ি গিয়ে দিদিভাইয়ের দেখাশুনো করি, বলছিলাম যে আমি কিন্তু দিদিভাইয়ের দেখাশুনো করতে পারি। তুই তুই ওভাবে রাইয়ের সেবা করবি? হ্যাঁ, কেন না। আমার বিয়ের পর সূর্যের বাড়ি গিয়ে দিদিভাইও তো আমাকে অনেক হেল্প করেছে। হ্যাঁ করেছিল, কিন্তু তাতে তোমার ওর ওপর রাগ বেড়েছে বই কমেনি। যাচ্ছে তাই ভাবে ব্যবহার করেছিলে তুমি তখন ওই সময়, সেটা মনে নেই তোমার? মনে আছে সব বউ, মনে আছে। আর তার জন্যই তো আমি সেই সব কিছু প্রায়শ্চিত্ত করতে চাই। মা, আমি জানি তোমাদের পক্ষে আমাকে বিশ্বাস করাটা সমস্যার, জানি আমি। কিন্তু বিশ্বাস করো, আমি সবটা স্বাভাবিক করতে চাই, আবার আগের মতো করতে চাই। দেখো, দিদিভাই আমাদের জন্য অনেক কিছু করেছে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমাদের জন্য জলাঞ্জলি দিয়েছে। আজ যখন দিদিভাইয়ের একটু যত্ন আত্মি দরকার, আমি দিদিভাইয়ের জন্য এটুকু করতে পারবো না? ওরা নিজেরা লোক দেখে নেবে নীলু, তোমার ওখানে গিয়ে থাকার কোনো দরকার নেই। বউনি, ভুল তো সবার হয়, অন্যায় তো সবাই করে, বলো। দাদাভাই তোমার সঙ্গে অন্যায় করেনি? তুমি দাদাভাইকে মাফ করে দাওনি? দিয়েছো। অনির্বাণদা দিদিভাইয়ের সঙ্গে অন্যায় করেনি? করেছে। তারপরেও দিদিভাই অনির্বাণদাকে মাফ করে দিয়েছে। তাহলে আমার বেলায় কেউ আমাকে মাফ করে না কেন? নীলু, রাই যদি তোমাকে মাফ না করতো না, তাহলে তুমি এখনো জেলে থাকতে। রাই ফিরে এসে সবার প্রথমে কি করেছিল? ওকে কিডন্যাপ করার কমপ্লেনটা তুলে নিয়েছিল। সেটা যদি ও না তুলতো, তুমি আজও জেলেই থাকতে, আর ইনভেস্টিগেশনে হয়তো আরো অনেক কিছু বেরোতো, যা থেকে তুমি আর নিজেকে নির্দোষ বলতে পারতে না। মা, তোমারও কি আমার প্রতি একই ধারণা? তুমিও কি আমার প্রতি একই ভাবনা ভেবে একই ছাদের তলায় আমার সঙ্গে রয়েছো? মা, তোমরা সবাই তো দেখলে, আমাকে কয়েক মাস দেখলে, এরপরেও তোমাদের সন্দেহ যায়নি আমার প্রতি? থাক না এসব কথা, এখন থাক। মিষ্টি, যেতে দাও। যা গেছে গেছে, ওসব নিয়ে আর কাটা ছেড়ার দরকার নেই। নীলু যখন স্বাভাবিক একটা জীবনে ফিরতে চাইছে, আমরা ওর সঙ্গে থাকি না একটু পাশে? মা, তুমি দিদিভাইকে আজই বলো যে আমি ওকে হেল্প করতে চাই। নয়তো এক কাজ করো, কাল তো তুমি যাবে দিদিভাইয়ের বাড়িতে, সেই সময় আমি তোমার সঙ্গে ওই বাড়িতে চলে যাব। ওকে ওখানে গিয়ে বোঝাবো যে আমার থেকে ভালো ওর কেয়ার আর কেউ নিতে পারবে না। থাক নীলু, মা আগে কথা বলে আসুক, তারপর না হয় তুমি যেও। কেন কেন বৌমনি, কেন তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো? তোমার কি ধারণা আমি দিদিভাইকে খুন করে ফেলবো, না ওর বাচ্চা নষ্ট করে ফেলবো? একদম চুপ কর।
এই সমস্ত কথা মুখেও আনবি না। শুনলেও কেমন অস্থির অস্থির লাগে। এর সবকটাই তুমি করতে পারো নীলু, আরো হয়তো অনেক বেশি কিছু করতে পারো। তুমি বেশি ভালো হলে আমার বেশি ভয় করে। কেন জানি না, মনে হয় এই ভালো মানুষটা তোমার মুখোশ। আমার সোনা কই? দেখছি না তো তাকে। দুষ্টুটা কোথায় গেল দেখি? এসো এসো এসো, চলে এসো আমার কাছে। এসো এসো এসো, চলে এসো চলে এসো। দেখি দেখি দেখি, তো এই তো। ছাড়ো, উঠতে হবে তো। আগে ছেড়ে দেওয়ার দামটা মেটাও, নইলে ছাড়ছি না। বড় এলেন আমার মহাজন। যদি দাম না মেটাই তাহলে? তাহলে ছাড়া পাবে না। বেশ, থাক, এরকম ভাবেই বসে থাকি। পড়ে থাকুক সংসারের সব কাজ, সংসারের 7-17। ভয় দেখাচ্ছ, তবু দাম দেবে না। কথার খেলাপ করবে। কোন কথার খেলাপ করছি? বাহ, ভুলে গেছো। এই যে গাড়িতে কাল বললে আমাকে প্রাইজ দেবে, দাওনি তো। সুদ বাড়বে কিন্তু। বিশ্রী রকমের পাওনাদারদের মতো কথা বলছো। আমাকে ফাঁকি দেওয়া যায় না। পাই পাই পয়সার হিসেব আমি মিটিয়ে নিই। সে তুমি যখন ঘুমিয়েছিলে আমি পাওনা মিটিয়ে দিয়েছি। সে কথা তো জাজ মানলো না। আমাকে জানিয়ে মেটাতে হবে আমার পাওনা। কি হলো, তাড়াতাড়ি। গুড গার্ল। কথা কেন রাখলাম বলো তো? কথা দিয়েছিলে তাই? এই যে তোমার হাতের মুঠোয় আমার আঁচলটা, এটা দেখে আমার দেখা সব থেকে প্রিয় প্রেমের দৃশ্যটার কথা মনে পড়ে গেল। সেটা আবার কোন দৃশ্য? ওই যে অপুর সংসারে, মনে আছে? অপর্ণা খাট থেকে উঠে চলে যেতে যাচ্ছিল, হঠাৎ আঁচলে টান পড়লো, তাকিয়ে দেখলো অপুর হাতের মুঠোয় তার আঁচলটা। উফ, কি সরল হাসি অপর্ণার মুখে, কি সুন্দর। কিছু বলা নেই, কোনো কথা নেই, শুধু চোখে চোখে কথা। সেই ভালো লাগাটার কথাটাই মনে পড়ে গেল। তাই বুঝলেন মিস্টার অনির্বাণ? বুঝলাম। যাক, সিনেমাটা দেখেছিল বলে তাও আমি আমার পাওনাটা পেলাম, নাহলে বোধহয় সেটাও জুটতো না। এই, তুমি একটু সাবধানে ওঠো কিন্তু। এখন মাথা ঘোরাচ্ছে না তো? না না, দাঁড়াও, আমি উঠি তোমার সঙ্গে। এই সময় মাথাটা তো ঘুরিয়ে যায় অনেক সময় সকালে। এখনো শরীরটা স্টেবল হয়নি কিন্তু তোমার। চলো। তুমি কিন্তু আমার অভ্যেস খারাপ করে দিচ্ছ বলে দিলাম। বেশ করেছি, আমি আমার বউয়ের অভ্যেস খারাপ করছি, তাতে কার কি? অনির্বাণ, এ যেন কোনো স্বপ্ন না হয়। আবার কোনো ঘুম ভেঙে আমি যেন শুকনো মরুভূমিতে গিয়ে না পড়ি। সব সত্যি, সবকিছু। আমাদের ভালো থাকা সত্যি, আমাদের ভালোবাসাও সত্যি। তুমি কিন্তু নীলুকে
নীলুকে নিয়ে রায়ের কাছে যাবে না, আমি কিন্তু বলে রাখছি যাবে না। তুমি পাগল হয়েছো নাকি? বাবা কি মুশকিল, এত উত্তেজিত হচ্ছিস কেন অফিস যাওয়ার সময়? তুই একটা কথা বোঝ, রায়কে এখন একা রাখা যাবে না, কাউকে একটাকে দরকার রায়ের পাশে। তুমি যাও না, তুমি যাও, ওকে নিয়ে যাওয়ার কি দরকার আছে? ওকে রায়ের কাছে নিয়ে যাওয়া মানে দরজা দিয়ে কাল সাপ ঢোকানো। আস্তে বলো, অত চিৎকার করিস না, শুনতে পেলে কষ্ট পাবে। হ্যাঁ, কষ্ট পেলে পাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ও তোমাকে উস্কেছে না রায়ের বাড়িতে যাওয়ার জন্য? আমি বলছি তোমাকে, ওর নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে মা। যতদিন গিয়ে রায়ের ওখানে থাকার তুমি থাকতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি নীলুকে নিয়ে ওখানে যাবে না, এটা রায়ের সেফটির ব্যাপার। আমি গিয়ে থাকতে পারবো না বিক্রম, আমার অনেকগুলো সমস্যা আছে অন্যের বাড়িতে গিয়ে থাকার। যখন তখন প্রেশার ওঠানামা করে, তারপর হাঁটুর ব্যথায় হাঁটুতে টান দেয়। আমি ও বাড়িতে গিয়ে থাকা মানে আমার দেখার বদলে রাইকে আমাকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মিষ্টিকে পাঠাও। তুমি আছো, নীলু থাকবে এখানে, আমি আছি, আমাদের কোনো অসুবিধা হবে না, মিষ্টিকে পাঠাও। সেটা হয় না বিক্রম, মিষ্টি গিয়ে ননদের বাড়িতে পড়ে থাকবে, সেটা মোটেও ভালো দেখায় না। আর তাছাড়া চোরকে গিয়ে মিষ্টি ছাড়া কেউ সামলাতে পারে না। মা, একটা কথা বলে কিছু মনে করবেন না। নীলুকে এখন আমি বা আপনার ছেলে কিংবা অনির্বাণ কেউই কিন্তু খুব একটা বিশ্বাস করতে পারি না। নীলু যা যা করেছে, বিশেষত রায়ের সঙ্গে যা যা করেছে, তারপর আপনার মনে হয় যে রায়ের সঙ্গে ওকে একা একা থাকতে দেওয়াটা ঠিক কাজ হবে? তোরা এমন করে কথা বলছিস যেন মনে হচ্ছে আমি রায়ের শত্রু। সেটা তো নয় রে, আমি যেমন নীলুরও মা, আমি তেমন রায়েরও মা। হ্যাঁ আমি জানি নীলু অনেক ভুল করেছে, হয়তো একবার নয় বারবার ভুল করেছে। কিন্তু এই যে রায়ের বাচ্চা হওয়ার খবরটা শুনলো, ও কিন্তু ভয় পেয়েছে, সেটা তো ঈর্ষা নয়। ওর ভাবনা থেকে ও যেতে চাইছে, এগুলো করতে চাইছে। রায়ের সংসার যখন নষ্ট করতে চেয়েছিল, সেটা ওর ঈর্ষা ছিল। এই ঈর্ষা যে ওকে শুধু ভুল পথে চালনা করেছে, সেটাও বুঝতে পেরেছে। হয়তো ও এখন ভুল থেকে শিক্ষা নিতে চাইছে, নিজের জীবনটা বদলাতে চাইছে। আচ্ছা তোরা আমাকে একটা কথা বলতো, এই যে এতগুলো দিন ধরে মেয়েটা বাড়িতে আছে, তোরা একটা বারের জন্য কোনো বেচাল দেখেছিস? তোরা যে এতগুলো কথা বলছিস ওকে নিয়ে, সুযোগ পায়নি বলে কোনো বেচাল করেনি। এখন যখন দেখছে ও সুযোগ পেয়েছে, এখন ফোন দিয়ে আসছে ও। মা, একটা মানুষ কতটা বদলাতে পারে আমি জানি না, কিন্তু যেই মানুষটা রায়ের সংসার ভাঙতে এত কিছু করেছে, আপনি তাকে পাঠাচ্ছেন রায়ের সংসারে? রায় ওর ওপর নির্ভরশীল হবে? মা, আমার মনে হচ্ছে আপনি কিন্তু ভুল করছেন। মা, তুমি গেলে যাও, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নীলুকে নিয়ে তুমি ওই বাড়িতে যাবে না। আর অনির্বাণও ব্যাপারটা পছন্দ করবে না আমার এটা মনে হয়, ওরও রাগ হবে। কিন্তু তুমি প্লিজ নীলু। কি আলোচনা হচ্ছিল? আমাকে দেখেই চুপ করে গেলি তুই? নিশ্চয়ই এমন কিছু আলোচনা হচ্ছিল যেটা তোর সামনে করা যাবে না, বা তোর সামনে আমরা আলোচনাটা করতে চাই না। বুঝতে পারছিস না সেটা? আলোচনাটা তো আমাকে নিয়েই হচ্ছিল, আর আলোচনাটা এমন কিছু গলা নামিয়েও হচ্ছিল না যে আমি শুনতে পাবো না। দাদা ভাই, আমি দিদি ভাইয়ের কোনো ক্ষতি করব না রে, বিশ্বাস কর। ও আমার অনেক উপকার করেছে, আমি চাই সেই উপকারগুলোর ঋণ শোধ করতে। আমি জানি সারা জীবনেও আমি সেই ঋণ শোধ করতে পারবো না হয়তো, তবুও কিছু তো করা উচিত বল। তাই বলছি সেটা থেকে আমাকে বঞ্চিত করিস না তোরা। মা প্লিজ। আসলে কি বলতো, তোর মাথায় কখন কি চলে সেটা আমরা কেউ বুঝতেই পারি না। আর আমি এটা কখনো মেনে নিতে পারবো না যে তুই ভালো হয়ে গেছিস। তোর মতন একটা নোংরা শয়তানি মেয়ে হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেল কি করে, সেটা তো আমি বুঝতেই পারছি না। আর এই যে তুই রায়ের কাছে যেতে চাইছিস, এটা নিশ্চয়ই তোর একটা কোনো স্কিম, যাতে রায়ের কোনো বড় একটা ক্ষতি তুই করতে পারিস। দাদা ভাই, কি নির্ভুল ভাবে তুই আমাকে চিনিস রে। ঠিক আছে মা, তুমি আমাকে দিদি ভাইয়ের বাড়িতে নিয়ে চলো। আমি ওখানে গিয়ে ওকে বোঝাবো, ওকে যা বলার বলবো, তারপর যদি ও না রাজি হয় ঠিক আছে আমি চলে আসবো, জোর করবো না ওকে।
সত্যি বলছি, জোর করবো না। দেখ দেখ দাদা ভাই, আমি যা ক্ষতি করেছি বা করার চেষ্টা করেছি দিদি ভাইয়ের করেছি, তোদের কারোর সঙ্গে তো আমি কিছু করিনি। দিদি ভাই আমাকে মাফ করবে কি করবে না সেটা ইম্পর্টেন্ট, তোরা কি ভাবলি না ভাবলি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। যা অন্যায় করেছে ওর সঙ্গে করেছি না, ও আমাকে মাফ করবে কি করবে না সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত, আর ও যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। চালাক জানিস তো, প্রচন্ড চালাক তুই। তুই রায়ের সবগুলো উইক পয়েন্ট খুব ভালোভাবে বুঝে গেছিস। তুই জানিস তোর এই চোখে জল নিয়ে তুই যখন রায়ের সামনে দাঁড়াবি, রায় তোকে ঠিক ক্ষমা করে দেবে, আর তুই ঠিক এইটাই এনক্যাশ করতে চাস। আমি কিচ্ছু এনক্যাশ করতে চাই না, আমি শুধু আমার ভুলের ক্ষমা চাই, প্রায়শ্চিত্ত করতে চাই। মা প্লিজ আমাকে দিদি ভাইয়ের কাছে নিয়ে চলো, আমাকে ওর বাড়িতে নিয়ে চলো, আমি ওকে বোঝাবো, ভালো করে বোঝাবো। তারপরে যদি ও না মানতে চায় ঠিক আছে, আমি জোর করবো না, আমি চলে আসবো, আমি ধরে নেবো আমাকে ক্ষমা করেনি, কিন্তু আমি আমার শেষ চেষ্টা করবো, ওর বিশ্বাস পাওয়ার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাও। মা প্লিজ আমাকে শেষ সুযোগ দাও, প্লিজ প্লিজ মা, আমাকে নিয়ে চলো ওর বাড়িতে, আমাকে আটকেও না মা, প্লিজ মা, প্লিজ প্লিজ মা, প্লিজ। কাঁদিস না, কাঁদিস না এভাবে। হয়েছে? দাঁড়াও দাঁড়াও, সাবধানে। রাই দেখো তো ভাতটা সেদ্ধ হয়েছে নাকি। না, 5 মিনিট রাখতে হবে। ঢাকা দিও না, হ্যাঁ, ওটা ফুটুক ভালো করে। দাও দেখি, উপচে উঠবে না তো, ঢাকা দিও না। আচ্ছা ঠিক আছে, তো কমিয়ে দিচ্ছি। হুম। আর কয়েকটা দিন শুধু তুমি আমাকে একটু গাইড করে দাও, তারপর তুমি দেখবে। তারপর আমি পেয়ে যাবো দ্য গ্রেট ইন্ডিয়ান শেফ অনির্বাণকে, তাই তো? হ্যাঁ, পুরো একদম সেই ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। বিয়ে করলাম অ্যাড এজেন্সির অনির্বাণ সেনকে, তারপর সে হয়ে গেল শেফ অনির্বাণ সেন। বাহ, মন্দ নয় কিন্তু ব্যাপারটা। তো কাকে বেশি পছন্দ, শেফ অনির্বাণ না অ্যাড এজেন্সির অনির্বাণ? দেখো, অ্যাড এজেন্সির অনির্বাণকে তো পুরোপুরি দেখেছি, শেফ অনির্বাণকে এখন অব্দি পুরোপুরি উপলব্ধি করা হয়নি আমার, কারণ এই তো সবে শুরু করেছো তুমি। আগে দেখি, তারপর তো দুটো কম্পেয়ার করতে পারবো, তাই না? এখন তো তুমি ভাতটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই বুঝতে পারছো না। দেখি কতদিন লাগে অনির্বাণ সেনের শেফ অনির্বাণ হতে। দেখি দেখি এবার সরো। না না না, তুমি উঠছো কেন? তুমি একদম উঠবে না, একদম উঠবে না। তোমাকে মানা করেছি না এইভাবে ঝপঝপ করে উঠতে না। আমার কথা শোনো, এখানে চুপচাপ বসে থাকো, যা করার আমি করব। সাবধানে উঠেছি আমি, কিচ্ছু হবে না আমার। আমি এবার তরকারিটা বসাবো, তুমি দেখো আমি কি কি করছি। না না, শোনো, আমি করছি, আমি তরকারিটা করছি, তুমি আমাকে মুখে মুখে বলে দাও, আমার শেখাও হয়ে যাবে। আর এইভাবে দেখো, গ্যাসের সামনে দাঁড়ালে কিন্তু তোমার মাথা ঘুরবে, বোঝার কিচ্ছু চেষ্টা করো। হবে না আমার, এত আতুপুতু করো না অনির্বাণ। ছোট ছোট কাজগুলো আমাকে টুকুটাকু করতে হবে, না হলে রান্না বান্না সবকিছু ভুলে যাবো। সরো 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 সরো, তুমি বায়না করো, কথা শোনো না, এই সরো। দেখো দেখো কিভাবে তরকারিটা করছি সেটা এখন দেখো। আমি ধরছি তো। হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে রাখছি, এখানে রাখছি। দেখো আগে আমি কোনটার পর কোনটা দিচ্ছি ভালো করে দেখো, ঠিক আছে? প্রথমে 1-2 জিনিস আমি দিয়ে নিই, তারপর তুমি ট্রাই করো, বুঝেছো? প্রথমে কি করলাম, কড়াই চাপালাম, এটা গরম হওয়ার পর তেল দেব। এই তেলটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই তেলটা গরম হলে এতে ফোড়ন দেব। ফোড়ন মানে কি, এই যে ফোড়ন, 5 ফোড়ন, কালো জিরে, জিরে, এইগুলোকে ফোড়ন বলে, বুঝেছো? এক একটা রান্নায় এক এক রকমের ফোড়ন দিতে হয়, তাহলে রান্না ভালো লাগে খেতে। কিন্তু কোন রান্নায় কোন ফোড়ন লাগবে এটা বুঝবো কি করে? প্রথমে খাতায় লিখে নেবে, তারপর এমনি আন্দাজ হয়ে যাবে। তুমি কিভাবে শিখেছো? লিখে লিখে? না না, আমি তো ছোট থেকেই মায়ের পিছু পিছু মাকে রান্নায় হেল্প করতাম, দেখে দেখেই শিখে গেছি। আমি পারবো না, আমাকে ওই লিখে লিখেই শিখতে হবে, তাহলেই মনে থাকবে, না হলে ভুলে যাবো সব। যাই হোক, এবার দেখো ফোড়নটা তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কি করব বলো তো? কি? ওই যে সবজিগুলো কেটে রেখেছি, হ্যাঁ, সবজিগুলো ভালো করে আগে ধুয়ে নেব। এই দাও, এগুলো এখানে দাও। এই হাতে হাতে করতে করতেই তো শিখবে। ভালো করে ধুয়ে তারপর ওই ফোড়ন তেলের মধ্যে সবজিগুলোকে ছেড়ে দেব। এই দেখো
খুব সাবধানে সাইড থেকে ছাড়তে হয়। বাবারে ছিটে আসছে তো রাই। ছিটকোবে তো, তাই জন্যই তো এখন হালকা একদম নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে একটু দূর থেকে করো। কিচ্ছু হবে না অনির্বাণ। এই যে চাপা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার যখন তেলটা ছিটকোবে না তখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মানে যা যা মশলা হয় আর কি সেগুলো দেবো। আর অল্প অল্প একটু চিনি দেবো, চিনি দিয়ে নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেবো। বুঝেছো? এবার তুমি ভাতটা নাও, দেখি কতটা পারো। হয়ে গেছে ভাতটা। তুই বাবারে, আরে খালি হাতে ধরেছো নাকি? আরে কিছু হয়নি, ঠিক আছে পাগল নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এক্সাইটমেন্টে বুঝতে আরে পারছি। জল দাও, হাতে জল দাও। কিছু হয়নি, ঠিক আছে কিছু হয়নি, ছেড়ে দাও। দেখি পুড়ে গেছে কিনা। আরে না পড়েনি, ওই ছাকা লেগেছে, আমি তাতে হাত ছড়িয়ে নিয়েছি, সাথে হাত ছড়িয়ে নিয়েছি। এই যে এই দুটো কিসের জন্য আছে? হ্যাঁ, এই দুটো দিয়ে তো এরকম ধরতে হয়, খালি হাতে কেউ ধরে নাকি? ছাড়ো আমি করছি, তোমাকে আর করতে হবে না। সরি, ভুল হয়ে গেছে। বাবা যাই, তুমি সত্যি আমি যত চাইছি তুমি কাজ কম করো, আমি তত ভুল করে ফেলছি। কি করবো বলো তো, বুঝতে পারছি না। তো তুমি একটু সাবধানে করো, তুমি একটু দূরে থেকে করো। এবার আমাকে দাও, আমি ফ্যানটা গালতে পারবো। দেখেছি আমি এটা আগে, খুব ইজি, পারবো আমি। ইজি? বেশ, করো তাহলে, এসো। কি করলে এটা তুমি? পড়ে গেল তো বাবা, সব ভাত তো পড়ে গেল। কি হবে এখন? কোনো ব্যাপার না, আবার বসিয়ে দিচ্ছি। কত সময় লাগবে? আচ্ছা, না হলে বাইরে থেকে অর্ডার করি। সরো। এখন আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। তুমি এটা কিচ্ছু করবে না, আমি এসে করবো যা করার। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তোমাকে কি বলেছি আমি কি বলেছি তোমাকে? যে একদম ছুটোছুটি করবে না, হুটোপাটি করবে না, মানা করেছি তো। যদি কেউ এসে থাকে 2 মিনিট অপেক্ষা করবে। 2 মিনিট অপেক্ষা করলে না কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, ঠিক আছে? তুমি এখানে চুপচাপ বসো। তুমি এখান থেকে এক পাও নড়বে না কিন্তু। এগুলো কোনো পরিষ্কার করার দরকার নেই, আমি এসে পরিষ্কার করে দেবো। এই সিঙ্ক আমি পরিষ্কার করবো, তুমি এখানে বসো। এখানে বসো। হ্যাঁ, বসছি। আসছি, দাঁড়াও। এলো আন্টি, আসুন। আপনার মেয়ে আজকে আমাকে রান্নার ট্রেনিং দিচ্ছে। আসুন। হ্যাঁ, অনির্বাণদা, ভালো আছো? আসুন, ভেতরে আসুন। রাই, মা এসেছে? কই? এই তো। আমার শরীর কেমন আছে? এত লাফালাফি করিস না। একদম ঠিক আছে শরীর, মা। ভালো? হ্যাঁ ভালো, তুমি চিন্তা করো। ও মা, নীলু, তুইও এসেছিস? আরে বস না, দাঁড়িয়ে আছিস কেন? বস। হ্যাঁ, ওই চলে এলাম আর কি। তুই কেমন আছিস? তোর শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। উফ মা, তোমরা আবার অনির্বাণের মতো শুরু করো না তো। সব কিছুতে সব সময় খালি দেখো আমি একদম সুস্থ আছি, একদম ফিট আছি। ঠিক আছে। হ্যাঁ। অনির্বাণের মতো আবার কি রে? হ্যাঁ, অনির্বাণ যা করছে তা কি তোর খারাপের জন্য? যা বলবে তাই শুনবি, সব শুনবি ওর কথা। আপনার মেয়েকে বোঝান এটা একটু ভালো করে। আপনার মেয়ের জন্য তো আমি সবকিছুতেই দোষী। দোষী না অনির্বাণ, তুমি এই যে যা করছো না আমার সঙ্গে সবসময়, একটা মুহূর্ত আমাকে একা একা ছাড়ছে না, জানো তো? এইটাই বাড়াবাড়ি। ঠিক আছে, পরে কথা হবে। তুই এখন আয়, বস। একটু আস্তে ধীরে একটু কথাবার্তা, একটু চলাফেরা কর তো। এখানটা বস। আস্তে বস। দেখি। ও মা, এ কি? নজর কেটে দিলাম। কি সুন্দর দেখাচ্ছে তোকে দিদি ভাই। যদি নজর লেগে যায় তাই নজর কেটে দিলাম। ওই যে কি বলে যেন, গ্লোয়িং লাগছে একেবারে। এই, তোর সবকিছু ঠিক আছে তো? দেখেছিস, এক্ষুনি নিজেই তো বললি সুন্দর লাগছে।
তাহলে এখন আবার সন্দেহ করছিস যে? কি করব বল, তোর মুখ দেখে তো কিছুই বোঝা যায় না তোর ভেতরের কথা। তোর প্রবলেমটা তো আমরা সবাই জানি। নিজের যত যাই হয়ে যাক না কেন, কখনো মুখ ফুটে কিচ্ছু বলিস না। নিজেকে একেবারে সহ্য করার শেষ সীমা অবধি কষ্ট দিবি, কিন্তু এখন তো আর সেটা করলে চলবে না, তাই না? এখন তো শুধু নিজের খেয়াল রাখলে চলবে না, যে আসছে তার খেয়ালও তো তোকেই রাখতে হবে। দেখেছো মা, নীলুও দাদাগিরি করা শুরু করে দিয়েছে। স্রোত তো শুরু করেই দিয়েছে, এটা করবি না ওটা করবি না। এখন তুইও? না, নীলু তো ভুল কিছু বলেনি। আমরা সবাই জানি তুমি কতটা ছটফটে। হ্যাঁ শোনো, এখন মাথায় রাখবে যে খেয়াল কিন্তু তোমার শুধু একার রাখতে হবে না, তোমার সঙ্গে যে বড় হচ্ছে তার জন্যও খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু তোমার দায়িত্ব। জানি মা, যত্ন রাখছি ওর। আর অনির্বাণ, বাবা, আমার থেকেও বেশি যত্ন রাখছে অনির্বাণ, আমার আর ওর দুজনেরই। অনির্বাণদার এই অতিরিক্ত প্রেম প্রেম ভাবটাই তো আমার রাগটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বাচ্চা হবে শুনে লোকটা যা আদিক্ষেতা করছে, অসহ্য লাগছে আমার। হ্যাঁ রে, বলছি নমিতার সাথে কথা হয়েছে কিছু? ও কবে আসছে? ওর একটু সময় লাগবে মা, মেয়ের সাংঘাতিক রকমের লেগেছে, মাথায় অনেকটা লেগেছে, হসপিটালাইজড হতে হয়েছে। দেখ তো দেখি কি মুশকিল, এখনই হতে হলো। কিন্তু এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না, তোদের তো কাউকে একজনকে লাগবে। তোর কি লোকটোকের কথা কিছু ভাবলি? কাউকে ঠিক করলি? এই নিয়েই তো আপনার মেয়ের সঙ্গে কথা বলতে অফিস থেকে ফোন এসেছে। আপনারা কথা বলুন, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। আহারে, ছেলেটাকে অফিস বাড়ি দুই সমান তালে সামলাতে হচ্ছে। আর বলো না, রান্নাটাও নাকি ওকেই করতে হবে। সকাল থেকে অফিস কামাই করে রান্না শিখছিলেন বাবু। আহারে, ছেলেটা খুব কষ্ট করছে, অফিস বাড়ি সব একসাথে সামলানোর চেষ্টা করছে তোর খেয়াল রাখার জন্যে। কিন্তু নমিতা আসা অবধি কি এভাবে চালানো সম্ভব রাই? তোর কি কোনো বিকল্প ব্যবস্থা কিছু করলি, কিছু ভাবলি? এক্ষুনি কোনো ব্যবস্থা করা হয়নি, আর এখন ব্যবস্থা করার দরকারও নেই। না না, এই শুরুর কটা মাস সাবধানে থাকা খুব জরুরি রাই। আর তাছাড়া ডাক্তার তো তোমাকে তাই বলেছে। আর তাছাড়া তোমার আগেরও একটা সমস্যা আছে, সেটা ভুলে গেলে চলবে কেন? দয়া করে তুমি আমি পারবো এটা করো না, কিন্তু এবারে কিন্তু এটা করা যাবে না। আমি কিছুই করছি না মা, সেই সব করতে পারলে তো। অনির্বাণ যা শুরু করেছে না, তুমি জানো না, সব সময় সঙ্গে সঙ্গে থাকছে, কিচ্ছু করতে দিচ্ছে না আমায়। কিন্তু ওই ছেলেটারও তো কাজ, অফিস এইসব আছে, সে আর কত করবে তোর জন্যে? হ্যাঁ, এখন তো বলছে ওয়ার্ক ফ্রম হোমই করবে, বাড়িতে থেকেই নাকি কাজটা করবে আপাতত। মা, দিদিভাইকে কথাটা বলো না। বলছি। কি হয়েছে মা, কি বলবে? আবার কোনো প্রবলেম হয়েছে? না না, প্রবলেম কেসের কোনো ডেট তার মানে নিশ্চয়ই? না না না, ওটা নয়। কাল তো ধরে নমিতা চলে গেছে না, সেটা শোনার পর থেকে ও বলছে যে তোর কাছে এসেও কটা দিন থাকবে। কাল ডাক্তার বলেছে না, বল, তোর সঙ্গে সবসময় একটা দেখাশোনার লোক দরকার, তোর খেয়াল রাখার জন্যই তো। একটা তো ব্যবস্থা করতে হবে, তাই ও বলছিল যে ও যদি থাকে কটা দিন আর কি। ও ও আচ্ছা। এই বাবা, দেখেছো আমার কড়াইতে তো ওদিকে রান্না বসানো ছিল, পুড়ে যাবে বোধহয়, আমি গিয়ে দেখে আসছি মা, বুঝলে? দাঁড়া দাঁড়া, ওভাবে উঠিস না, আমি দেখছি, আমি পারবো, আমি দেখছি তোরা কথা বলতে। মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফাইলগুলো তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ, ফাইলগুলো আমাকে পাঠিয়ে দাও, আর ডেটাটা সিস্টেমে আপলোড করে দাও, আমি দেখে নিচ্ছি পরে। আর অ্যান্ডারসন ফার্গুসনের আর্টওয়ার্কটা তৈরি করেছো? তৈরি? ওকে ওকে, সেটাও আমাকে মেল করে দাও, ঠিক আছে? এক কাজ করো, সুদীপ্তকে বলো তো এই 6টা 6:30 নাগাদ বা তার একটু পরে আমার বাড়িতে চলে আসতে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতেই আসতে বললাম, বাড়িতেই আছি। আর আমাদের কনফারেন্স কলটা ওই 8:30 নাগাদ অ্যারেঞ্জ করো। একবার সবার সাথে কথা বলে নাও, সবাই যদি কনভিনিয়েন্ট থাকে তাহলে ওই সময় কনফারেন্স কলটা
করব আমরা, ঠিক আছে? হুম। না না, আমার আমার ফোন খোলাই আছে আর আমি বাড়িতেই আছি, কোনো অসুবিধা নেই। তোমার যখন ইচ্ছে তুমি ফোন করো, ঠিক আছে? কোনো চাপ নেই। ওকে, রাখছি, বাই। আন্টির সঙ্গে নীলু কেন এলো? রায়ের জন্মদিনেও এসেছিল। এত ঘন ঘন আসার পেছনে ওর কি কোনো মতলব আছে? রায়ের আশেপাশেও আমি ওকে দেখতে চাই না, কোনোভাবেই না। ও একটা সুযোগ পেলেই রায়ের ক্ষতি করবে, আর সব ক্ষতির পরেও রায় ওকে বিশ্বাস করবে। আই নো রায়, আমি রায়কে খুব ভালো করে চিনি। দরকারে আমাকে করা হতে হবে, এবার আমাকে করা হতেই হবে। হ্যালো, হ্যাঁ বলছি। দিদিভাই আমি জানি আমি যা যা করেছি, তারপর এই কথাগুলো আমার বলা উচিত নয়। দারুণ নির্লজ্জ কেউ হলেও এই কথাগুলো বলতে পারতো না, কিন্তু আমি এই কথাগুলো বলতে পারছি তোকে, কারণ আমার সামনের মানুষটা তুই। তার জন্যই আমি বলার সাহস পাচ্ছি। দিদিভাই, যে পাপী হয় সে কি প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ পায় না? আবার উচিত পথে, ঠিক পথে ফিরে আসার কোনো সুযোগ কি সে পায় না? নিশ্চয়ই সুযোগ তো সবাই পায়, মানে সুযোগ পাওয়ার অধিকার তো সবার থাকে। কেউ প্রায়শ্চিত্ত করতে চাইলে তাকে কেন কেউ আটকাবে? তুই বিশ্বাস করিস তো কথাটা? 100 বার।